আপনারা শুনছেন আলো ছায়ার জগৎ। ছায়া যেখানে ঘন, গল্প সেখানে শুরু। যেখানে সূর্য ডুবে যায় সেখানে এক বড় বাড়ি আজও দাঁড়িয়ে। তার উঠোনে তুলছে এক ভাঙা দোলনা। যে একবার বসে সে আর ফেরে না। শুনতে পাচ্ছ শিশুদের কান্না? শুরু হচ্ছে আজকের গল্প, ঝুলে আছে ও এখনো। এটি অনেক বছর আগের এক ছোট্ট গ্রামের কথা, যেখানে সূর্য ঢলে পড়লেই মানুষ ঘরের দরজা জানলা আটকে দিত। কারণ কারণ গ্রামের উত্তর প্রান্তে ছিল একটা পুরনো পোড়ো বাড়ি, আর তার উঠোনে একটা ভাঙাচোরা দোলনা। সেই দোলনাটা আজও নড়ে। এই গল্পটা সুব্রত নামের এক স্কুল মাস্টারের। শহরের কোলাহল ছেড়ে স্ত্রী আর তার একমাত্র মেয়ে মিশুকে নিয়ে এক দূর গ্রামে চলে আসে নতুন জীবন শুরু করতে। তারা এসে সেই পোড়ো বাড়ির একদম পাশেই একটা বাড়ি ভাড়া নিয়েছিল। প্রথম এক সপ্তাহ কোনো অসুবিধা হয়নি, কিন্তু কিন্তু এই এক সপ্তাহের মধ্যে গ্রামের অনেক লোক তাকে বারণ করেছিল যে সে যেন ওই বাড়ি ছেড়ে চলে যায়। এর আগে যারা ওই বাড়িটি ভাড়া নিয়েছিল তারা সবাই মারা গেছে, কিন্তু এইসব কথা সে গায়ে লাগালো না, কারণ সে এই সব ভূত প্রেত আত্মায় বিশ্বাস করে না। তাও তাকে লোকেরা অনেক সাবধান করে, কিন্তু সে তাও বিশ্বাস করতো না। কিন্তু একদিন সে একটা লোকের কথা শুনে একটু ঘাবড়ে যায় এবং তার মনে একটু সন্দেহ বাসা বাঁধে। কি হ্যাঁ মাস্টার সাহেব, শুনলাম নাকি আপনি ওই পোড়ো বাড়ির পাশেই বাড়িটি ভাড়া নিয়েছেন? আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সে লোকটি কিছু বলার আগেই সুব্রত একটু বিরক্ত স্বরে বলে ওঠে, শুনুন মশাই, আগের থেকে আপনাকে একটি কথা বলি। আপনিও যদি ওই বাড়িটির বিষয়ে কিছু বলতে আসেন তাহলে বৃথা বাক্য ব্যয় করবেন, কারণ এইসব ভূত প্রেত আত্মায় আমি বিশ্বাস করি না, আর এইসব ভূত প্রেতকে আমি ভয়ও পাই না। তাই দয়া করে আমাকে এসব বলতে আসবেন না। তাছাড়া যেদিন থেকে এসেছি সেদিন থেকে এই গ্রামের সবাই বলে যাচ্ছে যে যারা আগে এই বাড়িতে থেকেছে তারা সবাই মারা গেছে। সত্যি কথা বলতে যদি ক্ষতি হওয়ার থাকতো তবে প্রথম দিন থেকেই হতো। কই, এখনও তো কিছুই হয়নি। আহা, চটে যাচ্ছেন কেন? আমি এইসব কথা বলতে আসিনি। অবশ্য এই বাড়িটি আপনি ভাড়া না নিলে আমি ভাড়া নিতাম। সুব্রত অবাক হয়ে বলল, আপনি এই গ্রামে থাকেন না? হ্যাঁ, আমি এই গ্রামেই থাকি। আমার বাড়িটা একটু মেরামত হচ্ছে, তাই ভাড়া নিতাম। অবশ্য সবাই বলে ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি না। তো যাই হোক, ভালো থাকবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। তার এই কথা শুনে সুব্রতর একটু সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, সে এই কথা কেন বলল যে বেঁচে থাকলে আবার দেখা হবে? তবে কি সত্যি ওই পোড়ো বাড়িতে ভূত আছে? তার মন চঞ্চল হয়ে উঠল। সে তার সন্দেহ মেটানোর জন্য কিছু না ভেবেই ঢুকে পড়ল সেই পুরো বাড়িতে। কিন্তু শেষ কিছু অস্বাভাবিক দেখতে পেল না। শুধু বাড়ির উঠোনে ছিল একটি ভাঙা দোলনা। দোলনাটা বেশ পুরনো, কাঠের তৈরি। সব কিছু স্বাভাবিক দেখেও তার মন যেন কেমন কু ডাকছিল। এইসব কথা গিয়ে সে তার স্ত্রী মীনাক্ষীকে জানায়। মীনাক্ষী এই সব কিছু শুনে একটু কম্পিত স্বরে বলে, জানো, আজ দুপুরবেলা আমি দোলনাটা তুলতে দেখেছি, কিন্তু কিন্তু আশেপাশে কেউ ছিল না। আমি জানলা দিয়ে দেখছিলাম, আর মিশু বলছিল মা পিসি আবার এসেছে আমাকে নিতে। সুব্রত সুব্রত আটকে উঠল। পিসি? ওদের ওদের কোনো আত্মীয় নেই এই গ্রামে। মীনাক্ষী বলল, তুমি হয়তো মনে করছো ওর কিছু কল্পনা, কিন্তু কিন্তু মিশু ওর আঁকা ছবিতে একটাই চেহারার মহিলা বারবার আঁকছে। লাল শাড়ি, কাঁচা চুল,
আর চোখ আর চোখ দুটো যেন শূন্য, ভয়ঙ্কর। সেই রাতে মিশুর ঘরে হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজ হয়। সুব্রত দৌড়ে গিয়ে দেখে মিশুর ঘরের কাচের জানলা ভাঙা, আর মিশু নেই। ঘরের মধ্যে ছড়ানো রয়েছে ছেঁড়া কাগজে আঁকা সেই পিসির ছবি। সুব্রত পাগলের মতো ছোটে সেই পোড়ো বাড়ির দিকে। দেখে দোলনায় বসে আছে মিশু, তার পছন্দের একটি পুতুল নিয়ে। তার পাশে এক মহিলা, গা ছমছমে লাল কাপড়, অন্ধকার মুখ, আর আর হাসছে। সুব্রত চিৎকার করে ওঠে, মিশু, মিশু! মিশু ঘুরে তাকায়, কিন্তু সেটা মিশুর চোখ নয়। ওর চোখ যেন শূন্য, ঠিক সেই ছবিটার মতোই। মহিলাটি ধীরে ধীরে বলে, তার মন আর শরীর আলাদা হয়ে যায়। এখন তোমার হাত করে ঝড় ওঠে, সব অন্ধকার হয়ে যায়। আলো ফিরলে দেখা যায় দোলনাটা তুলছে, কিন্তু কেউ নেই। আর মাটিতে পড়ে আছে সেই ছোট্ট পুতুলটি। দোলনার নিচে পড়ে থাকা মিশু সেই ছোট্ট পুতুলটি হাতে নিয়ে হঠাৎ এক ঝাঁক শব্দ শুনতে পেল সুব্রত। চারপাশ থেকে যেন শত শত শিশুর হাসি কান্না। তাদের গলা মিশে একটাই কথা বারবার বলছে, অন্ধকারের মধ্যে হঠাৎ করে উঠে আসে অদ্ভুত ছায়া। প্রতিটি ছায়া যেন এক একজন শিশুর আত্মার কুয়াশার মতো ছড়িয়ে আছে পুরো বাড়ি জুড়ে। সুব্রত চিৎকার করে ওঠে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। তোমাদের যা চাই তাই নাও, শুধু ওকে ফিরিয়ে দাও। তখন সেই মহিলার ছায়া আবার দোলনায় বসে দেখা যায়। এবার সে সুব্রতর দিকে তাকিয়ে বলে, তুমি তো বলেছিলে তুমি কিছুতেই বলবা না, তাই তো এলাম তোমাকে নিতে। সেই মুহূর্তে দোলনার দড়িগুলো নিজে থেকেই ছিঁড়ে গিয়ে গলায় পেঁচিয়ে যায় সুব্রত। তাকে টেনে নিতে অন্ধকারে হারিয়ে যেতে থাকে সেই ছায়া। দোলনার দোলনই থামে না। পরের দিন ভোরে গ্রামের লোকজন দেখে পুরো বাড়ির দোলনায় কেউ নেই, কিন্তু দোলনাটা আস্তে আস্তে দুলছে। আর পাশের গাছের গায়ে লেখা, ও ফিরে এসেছে। এখন আবার অপেক্ষা। এক বৃদ্ধ ফিস করে বলে, চলে আছে ও এখনো। এবার তার খার পালা। আপনারা শুনলেন ঝুলে আছে ও এখনো। গল্পের লেখক ও কণ্ঠে ছিলাম আমি, শুভম। আপনাদের জীবনে কি কখনো এইরকম ঘটনা ঘটেছে? যদি না ঘটে থাকে তবে কি সত্যি এবার আপনার পালা, নাকি